অভীক সরকারের লেখা ভৌতিক গল্প ভোগ নিয়ে আজ আমরা একটু সমরূপ আলোচনায় বসছি। মানে এর কাহিনীটা তো অনেকেই জানেন, আমরা বরং এর ভেতরের দিকগুলো, চরিত্রদের মনস্তত্ত্ব আর সাংস্কৃতিক ব্যাপারটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক। গল্পটা শুরু হচ্ছে অতীন মুখার্জিকে দিয়ে। কলকাতার একজন সাধারণ সেলসম্যান, একটু একা, তাই না? হ্যাঁ, আর ওর একটা অদ্ভুত শখ ছিল পুরনো জিনিস জমানো, অ্যান্টিক। আর সেই শখটাই কিন্তু ওকে একটা অন্য দিকে নিয়ে গেল, মানে এক অদ্ভুত রহস্যের দিকে। ঠিক, ওই যে অ্যান্টিকের দোকান থেকে কেনা পিতলের মূর্তিটা, 4 হাতওয়ালা দেবী। হ্যাঁ, এক হাতে নরমুণ্ড, অন্য হাতে বীণা। মূর্তিটা বাড়িতে আনার পর থেকেই তো সব গোলমালের শুরু। অতীনোর জীবনে একটা অন্য মোড়। রাতের পর রাত অদ্ভুত সব স্বপ্ন দেখা, কে যেন কথা বলছে। হ্যাঁ, অশরীরী কণ্ঠ বলছে দেবীর জন্য ভোগ দিতে। এটা কি সত্যি কোনো দৈব নির্দেশ ছিল, নাকি অতীনোর মনের ভুল? প্রথমে তো অতীন ভয় পেয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, ভয় তো পেয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। উনি কেমন যেন আকৃষ্ট হতে শুরু করলেন ওই আচারের প্রতি। মানে উনি বিশ্বাস করতে শুরু করলেন যে দেবী সত্যি ভোগ নিচ্ছেন। ঠিক তাই। এখানেই কিন্তু প্রশ্ন ওঠে, কোনটা বিশ্বাস আর কোনটা আচ্ছন্নতা। মানে সাইকোলজিক্যাল দিকটা খুব ইন্টারেস্টিং। অতীনোর একাকিত্ব হয়তো ওকে এদিকে ঠেলে নিচ্ছিল। আচ্ছা, আর এই সময়ই তো এন্ট্রি নেয় দমুরি, ওই রহস্যময়ী বিধবা। একদম। দমুরি এসে দেবীর ভোগ রান্নার দায়িত্ব নেয় আর অতীনকে কেমন যেন বশ করে ফেলে। অতীন তো ওর দেওয়া খাবার নিয়েও একটু কিন্তু করছিল, তাও খেয়ে ফেলেছিল। হ্যাঁ, ওর মনে সন্দেহ ছিল, কিন্তু ও নিজেকে আটকাতে পারেনি। দমুরির প্রভাবটা খুব জোরালো ছিল। আর দমুরি আসার পরেই কিন্তু পুষ্পদি, মানে পরিচারিকা, সে উধাও হয়ে যায়। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে তখন। বিপদটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। এদিকে আবার অতীন ওর কাকা ভাবেশ বাবু, উনি তো ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, মানে মূর্তির ব্যাপারটা সুবিধার নয়। হ্যাঁ, উনি এর তান্ত্রিক উৎসের কথা জানতে পেরে অতীনকে সাবধানও করেছিলেন, কিন্তু কে শোনে কার কথা? আর কৃষ্ণানন্দ বলে একজন এসে ওই নীলকান্ত মণির লকেটটা দেয়, পড়তে বলে। হ্যাঁ, ওই লকেটটা একটা সেফগার্ডের মতো। বোঝাই যাচ্ছিল যে একটা সংঘাত আসছে। এই যে তান্ত্রিক ব্যাপারটা, এটা কিন্তু বাংলার লোককথার খুব চেনা একটা দিক। ঠিক, গল্পে এই এলিমেন্টগুলো দারুণভাবে ব্যবহার করা হয়েছে। আর এগুলো শুধু গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, এগুলো অতীনোর মানসিক অবস্থার সঙ্গেও জুড়ে যায়। ওর ভেতরের ভাঙনটা যেন বাইরের এই ঘটনাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। এরপর তো সেই অমাবস্যার রাত, ফাইনাল শোডাউন। হ্যাঁ, দমরি তার আসল রূপে বেরিয়ে আসে, অতিপ্রাকৃত রূপ। কিন্তু অতীন লকেটটার জোরে ফাইট ব্যাক করে। হ্যাঁ, নীলকান্ত মণির শক্তিতে ও দমরির প্রভাব কাটিয়ে ওঠে, ওকে হারায়, আর মূর্তিটা শেষ পর্যন্ত নদীতে ফেলে দেয়। আপাত দৃষ্টিতে মনে হয় সব ঠিক হয়ে গেল, দুষ্টের দমন হলো, কিন্তু অতীন ওর মনের ভেতরের যুদ্ধটা, সেটা কি থামে? এটাই তো গল্পের মূল প্রশ্ন। মানে গল্পটা শুধু ভূতের নয়, এটা বিশ্বাস আর অন্ধবিশ্বাসের লড়াই, মানসিক আচ্ছন্নতার গল্প, যাকে বলে সাইকোলজিক্যাল পজেশন। অতীনের একাকিত্ব, ওর পুরনো জিনিসের প্রতি অবসেশন, এগুলোই কি ওকে দুর্বল করে দিয়েছিল? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। এই দুর্বলতার সুযোগটাই দমরির মতো চরিত্ররা নেয়, বা হয়তো দমরি ওর মনেরই কোনো অন্ধকার দিকের প্রতিচ্ছবি। গল্পটা তো নানা ফরম্যাটে খুব হিট করেছে, ই বুক, অডিও বুক, তারপর ওয়েব সিরিজও। সানডে সাসপেন্সে যারা শুনেছে তারা তো ভুলতে পারে না। সুদীপ মুখার্জির কণ্ঠে অডিও বুকটা দারুণ জনপ্রিয় হয়েছিল। ওই ডায়লগটা, মাকে ভোগ দেবে না বাবু, এটা তো একটা কাল্ট হয়ে গেছে প্রায়। কেন এত এফেক্ট করেছিল এটা? আমার মনে হয় এর পরিবেশটা খুব গা ছমছমে। তার সাথে বাংলার লোককথা, তান্ত্রিকতার ব্যবহার আর অতীনের মানসিক ভাঙনের ওই ডিটেলিং, সব মিলিয়ে একটা গভীর ছাপ ফেলে। এটা ঠিক সরল ভূতের গল্প নয়, ভয়টা যেন ভেতর থেকে আসে। একদম। ভয়টা বাইরের অশরীরী শক্তির চেয়েও বেশি অতীনোর মনের গভীরে যে অন্ধকার, যে ভাঙন, সেটা থেকে তৈরি হয়। তাই এর প্রভাবটা অনেক বেশি সময়ের জন্য থেকে যায়। তাহলে যদি সংক্ষেপে বলি, ভোগ আসলে একজন সাধারণ মানুষের গল্প, যে তার ভেতরের শূন্যতা থেকে এক ভয়ঙ্কর আচ্ছন্নতার শিকার হয়, আর সেই আচ্ছন্নতাই তাকে প্রায় ধ্বংসের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, ভয়টা এখানে কিন্তু রক্তারক্তি বা চিৎকার দিয়ে নয়। ভয়টা তৈরি হচ্ছে মানসিক চাপ দিয়ে, একটা আধ্যাত্মিক আতঙ্ক দিয়ে, আর ওই সাংস্কৃতিক প্রতীকগুলো ব্যবহার করে। ভক্তি আর বিনাশের মাঝখানের ওই সূক্ষ্ম রেখাটা খুব ভয়ঙ্কর। ঠিক। আর বাংলা ভৌতিক সাহিত্যে এই মনস্তাত্ত্বিক গভীরতাটা, মানে সাইকোলজিক্যাল হররের এই দিকটা,
ভোগকে একটা আলাদা জায়গা দিয়েছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু মনে আসছে। আমাদের নিজেদের মনের ভেতরেও তো অনেক শূন্যস্থান থাকে, অনেক দুর্বলতা থাকে। সেইগুলোই কি আমাদের কখনো কখনো এমনও যুক্তিহীন অলৌকিক জিনিসের দিকে টেনে নিয়ে যায় নিজের অজান্তেই? সেই টানাপোড়েনগুলোই হয়তো বাইরের জগতের এই রহস্যময়তার প্রতি আমাদের আকর্ষণ তৈরি করে, কে জানে।